স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। রমজানের আগেই নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময়ে নির্বাচন হলে ভালো হয়। জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজার আগেই হতে পারে নির্বাচন। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠকে উঠে আসে গুরুত্বপূর্ণ এসব বিষয়। এর ফলে এপ্রিলের প্রথম দিকে যে নির্বাচন হওয়ার কথা তা এগিয়ে আসবে ফেব্রুয়ারিতে। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই একটি তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বাংলাদেশ সময় বেলা 2টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে মুখোমুখি হন ডক্টর ইউনূস ও তারেক রহমান। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম দেখা দুইজনের। কুশল বিনিময়ের পর শুরু হয় একান্ত বৈঠক। ডক্টর ইউনূস ও তারেক রহমানের এই বৈঠকে আলোচনা হয় নির্বাচন ও দেশের রাজনীতি সহ নানা বিষয়। প্রায় 1.5 ঘণ্টা চলে দুইজনের একান্ত বৈঠক। পরে বৈঠক নিয়ে যৌথ ব্রিফিং করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, রোজার আগেই জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। একই মত বেগম খালেদা জিয়ারও। প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচনের পক্ষে সায় রয়েছে প্রধান উপদেষ্টারও। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। শিগগিরই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে। আর বিএনপি জানায় নির্বাচনের পরও চলবে সংস্কার। আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। এছাড়াও বৈঠকে জুলাই সনদ সংস্কার সহ নানা বিষয়ে একমত হয়েছেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান। নিশ্চয়ই সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে উৎফুল্ল ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনকি ডক্টর ইউনূসের সাথে কুশল বিনিময়েও হাস্যোজ্জ্বল ছিলেন তিনি। একান্ত বৈঠকেও প্রাণবন্ত আলোচনা করেছেন ডক্টর ইউনূসের সাথে। এমনকি বৈঠক শেষে হোটেল ছাড়ার সময় নেতাকর্মীদের জানিয়েছেন শুভেচ্ছা। বৈঠকে ঘিরে লন্ডনে উচ্ছ্বসিত উপস্থিতি ছিল বিএনপি নেতাকর্মীদেরও। শুক্রবার বাংলাদেশ সময় বেলা 2টার কয়েক মিনিট আগেই হোটেল ডোরচেস্টারের সামনে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার আগেই রাস্তার দুই পাশে ব্যানার আর প্ল্যাকার্ড নিয়ে তাকে অভিনন্দন জানাতে ভিড় জমান নেতাকর্মীরা। গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। তারেক রহমানকে হোটেল প্রাঙ্গণে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে বৈঠকের কক্ষে যাবার পথে বিভিন্ন জনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকের আগে তারেক রহমানকে এগিয়ে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে কুশল বিনিময় করেন দুজন।
কুশল বিনিময়ে উৎফুল্ল ছিলেন তারেক রহমান। নানা বিষয়ে কথা বলেন ডক্টর ইউনূসের সাথে। খুব ভালো লাগলো আজকে। আমার শরীর ভালো আছে। আপনার শরীর ভালো আছে? চলছি, টেনে টেনে চলছি। আমি বুঝতে পারছি। কঠিন অবস্থা। আম্মা সালাম জানিয়েছেন। আমার অসংখ্য অনেক সালাম জানিয়েছেন। একান্ত বৈঠকেও তারেক রহমান ছিলেন প্রাণবন্ত। সেখানে প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে হাসি মুখে নানা বিষয়ে আলোচনা করেন তিনি। খুবই এনজয় করতেন। সামনে পার্ক, হাঁটার জন্য সুবিধা। হাঁটতে গিয়েছিলেন? খুব ভালো। এখানে হাঁটার অনেক জায়গা। বৈঠক থেকে বের হয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথেও হাসি মুখে আলোচনা করেন তারেক রহমান। বাংলাদেশ সময় বেলা 3:30টার দিকে হোটেল ছাড়েন তারেক রহমান। এ সময়ও বেশ উচ্ছ্বসিত দেখা গেছে তাকে। বিদায়ের আগে তারেক রহমান নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। নেতাকর্মীরাও অভিনন্দন জানান তাকে। বৈঠক উপলক্ষে শুক্রবার লন্ডনে হোটেল প্রাঙ্গণে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ছিলেন উচ্ছ্বসিত। ফলপ্রসূ এই বৈঠকের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তারা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের বিষয়ে ঐকমত্য হওয়ায় সন্তুষ্ট বিএনপি, তবে তাদের দাবি সব অনিশ্চয়তা কাটিয়ে এই বৈঠক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। আর বিদেশে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী বলে মনে করে এনসিপি। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক ঘিরে সবার দৃষ্টি ছিল লন্ডনে। বৈঠক শেষে এ নিয়ে প্রতিক্রিয়া দেয় বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুতই সকল অনিশ্চয়তা কেটে যাবে। নির্বাচন ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। তবে এই বৈঠক নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নেতারা বলছেন, বিদেশে গিয়ে নির্বাচন নিয়ে আলোচনা জুলাই অভ্যুত্থানের পরিপন্থী। সরকার, বিএনপি এবং সভরেন্টি ফোর্স একসাথে বসে নতুন একটি গভীর সংকট সৃষ্টি করছে। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন কমিশন পুনর্গঠন, এর মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রক্রিয়া যদি না যাওয়া হয়, তাহলে বাংলাদেশে যে ইলেকশনটা হবে এটা 18 কোটি জনগণের ইলেকশন হবে না, এটা একটি দলের ইলেকশন হবে, এবং সেই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। সংস্কার ও জুলাই সনদ তৈরিতে বিএনপির সহযোগিতার উপর নির্ভর করবে আগামী রোজার আগে নির্বাচন হবে কিনা, এমন দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসে রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব করেছে। এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। এই জাতীয় ইতিবাচক চর্চা হলে আমাদের অনেক সংকট সমস্যা সমাধান হয়ে যাবে। আসলে সংস্কার, বিচার এবং জুলাই সনদ বিএনপি যদি সহযোগিতা করে সরকারকে, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো নির্বাচন হবে। চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দাবিও রয়েছে দলগুলোর। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিএনপির অতি উৎসাহী নেতাদের সংযত করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। বিকেলে পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য আপনাদের নেতাকর্মীদেরকেও সংযত হতে বলেন। হাসান মামুনদের মতো অতি উৎসাহী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, নাহলে এটা বিএনপির জন্য একটা বড় ধরনের অশনি সংকেত হতে পারে। ঐক্যবদ্ধ থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। বিকেলে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে গুণীজন সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এমনকি বৌদ্ধ সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরো বলেন, তরুণদের মেধা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, গড়তে হবে নতুন বাংলাদেশ। এ সময় 21 পদকপ্রাপ্ত 5 গুণীজন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন। দেশের বিরুদ্ধে নানা রকমের আমরা জানি যে কনস্পিরেসি এগুলো চলছে, সেটাকে আমরা একক এবং ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে পারবো, এবং সেই কারণেই আমাদের সকলকে এক ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। বাসাবাড়িতে আর নতুন গ্যাস সংযোগ দেয়া হবে না, তাই যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয় সেসব জায়গায় স্বল্প মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ করবে সরকার। এমন কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সিলেটে কৈলাসটিলা এমএসটি প্ল্যান্ট পরিদর্শন করে একথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাতে ঘাটতি মেটাতে এলএনজি আমদানি বৃদ্ধি ও দেশের মধ্যে নতুন গ্যাস ক্ষেত্র সন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আর যেসব এলাকায় গ্যাস উত্তোলন হচ্ছে সেখানে 800 টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে। বাসাবাড়িতে গ্যাস সংযোগ আর সম্ভব না। একসময় আমাদের গ্যাসের ব্যবহার ছিল না, তখন বাসাবাড়িতে গ্যাস দেওয়া হয়েছে। এখন এলপিজি এসে গেছে এবং আমরা এলপিজির দামও কমানোর চেষ্টা করতেছি। তো এখন সামনে থেকে কিন্তু যে এলপিজি যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয় সেসব এলাকায় আমরা স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছি। সারা দেশে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী রোগ করোনা। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন, এছাড়াও শনাক্ত হয়েছে আরও 15 জন। জনমনে আতঙ্ক ছড়াচ্ছে অমিক্রনের নতুন এই ভ্যারিয়েন্ট। এমন তথ্য জানিয়ে চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক নয়, তবে সতর্ক না হলে বাড়তে পারে প্রাণঘাতী রোগ দুটির সংক্রমণ। অবহেলা ও বিলম্বিত ভর্তির কারণে চিকিৎসায় জটিলতা বাড়ছে জানিয়ে বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন চিকিৎসাবিদরা। কুমিল্লা থেকে আসা 3.5 বছরের ছোট্ট শিশু সৃজন। অবুঝ শিশুটি জানে না ডেঙ্গু কি, কিভাবেই বা এডিস মশা কামড়েছে তাকে। অসহায় চোখ দুটো জুড়ে কষ্ট আর যন্ত্রণার ছাপ। মা জোনাকি সরকার জানান, সৃজনের দুর্ভাগ্যের শুরুটা হালকা জ্বর থেকে। চিকিৎসা সুবিধা না থাকায় নিশ্চিত হওয়া যায়নি ডেঙ্গু আক্রান্তের বিষয়টি। প্রথম লক্ষণ ছিল জ্বরের থেকে এই অবস্থা হয়ে গেছে। আমরা তো প্রথমে বুঝতে পারিনি হ্যাঁ দিয়ে অবস্থা হয়ে যাবো, তারপরে নিয়ে এলাম মনকা সব উপর আল্লাহর হাতে। সৃজনের মতো 10টি শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান, ঢাকার বাইরে থেকে আসা রোগীদের বেশিরভাগই দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে সারিয়ে তোলা কঠিন হয়ে দাঁড়ায়। ডাক্তারের কাছে যেতেই হচ্ছে 5 থেকে 7 দিন চলে যায়। সেই পেশেন্টগুলিরই কমপ্লিকেশন দেখা যায় যে বেশি হয়। 24 ঘন্টায় 9 জন পেশেন্ট ভর্তি হয়েছে, আর দিন দিন দেখা যাচ্ছে যে পেশেন্টের পরিমাণটা বাড়ছে। ডেঙ্গুর মতো দেশবাসীকে চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী করোনাও। প্রতিনিয়ত করোনা অমিক্রনের নয়া উপধরনের শিকার হচ্ছেন কেউ না কেউ। ঢাকা উত্তরের কোভিড হাসপাতালের এই পরিচালক জানান, গেল 72 ঘন্টায় বেড়েছে রোগী ভর্তি। প্রথম দিকে 1-2টা ছিল, এখন লাস্ট 2 or 3 ডেজে একটু বাড়ছে, 2-3 জন 4 জন করে আমরা পজিটিভ পাচ্ছি। আমরা যেহেতু এখনো কোনো জিনোম সিকোয়েন্স করিনি, আমরা এখনো শিওর না যে হোয়াট টাইপ অফ ভেরিয়েন্ট ইট ইজ। এবং এই নিউ ভেরিয়েন্টটার যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটাতে খুব দ্রুতগতিতে উইক করে এবং ক্ষুধামন্দটা খুব দ্রুতগতিতে হয়। বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক না হলেও অসতর্কতায় জটিল আকার ধারণ করতে পারে করোনা ও ডেঙ্গু সংক্রমণ। আসলে আমাদের আক্রান্তের সংখ্যা অবশ্যই কমিয়ে আনতে হবে, সেই জন্য কি করতে স্বাস্থ্যবিধি মানাটা বিকল্প কিছু নাই। ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ সবচেয়ে উত্তম পন্থা, করোনার ক্ষেত্রে তাই প্রতিরোধ করতেই হবে, কারণ যখন আক্রান্ত বেড়ে যাচ্ছে মৃত্যু ঝুঁকিটা অটোমেটিক কিন্তু বেড়ে যাচ্ছে, তখন সিট পাওয়া আইসিইউ পাওয়া অনেক ঝামেলা। এই জন্য আমাদের কিন্তু ওই শিক্ষাটা নিতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি মানা। আতঙ্ক দিয়ে নয়, সতর্কতা দিয়েই প্রাণঘাতী রোগের বিস্তার ঠেকানোর বার্তা দিলেন এই চিকিৎসাবিদ। কারো প্যানিক হওয়ার দরকার নেই, আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 159 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 3 জন নারী। চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। এদিকে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 159 জনের মধ্যে পুরুষ 88 এবং নারী 71 জন। তাদের মধ্যে 124 জনই বরিশাল বিভাগের। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে।
রাতের আধারে পুশ ইন চলছেই। গতরাতেও দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয়েছে ৩৫ জনকে। এদের মধ্যে ১৫ জনকে পাঠানো হয়েছে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে। রাত ২টার দিকে বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত বাতি বন্ধ করে তাদের ঠেলে দেয় বিএসএফ। অন্যদিকে পঞ্চগড়ের আরামখানা গোলাবাড়ি সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে ৭ জনকে। জিজ্ঞাসাবাদে জানা গেছে নড়াইল ও যশোর জেলার বাসিন্দা তারা। এছাড়া মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩৫ জনকেই আটক করেছে বিজিবি। তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলছে। ময়মনসিংহের গৌরীপুরে হুমায়ুন কবির নামে এক ছাত্রদল নেতা ও বগুড়ার কাটনাপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সোনাকান্দি বাজারে চা পান নিয়ে বন্ধুদের সাথে বাকবিতণ্ডা হলে শুক্রবার সন্ধ্যায় হুমায়ুন কবিরকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবাদে কয়েকটি বাড়িতে আগুন দেয় কবিরের সমর্থকেরা। এদিকে শুক্রবার বিকেলে বগুড়ার কাটনাপাড়া ঈদগাহ মাঠে বিদ্যুৎ শেখ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় বিকেল ৫টার দিকে ঈদগাহ মাঠ এলাকায় অটোরিকশার একটি গ্যারেজে গেলে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদ উল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটি প্রায় শেষ। শুক্রবার ছুটির ৯ম দিন। রবিবার থেকে পুরো দমে খুলবে অফিস। ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সড়ক ও রেল যোগে বেড়েছে যাত্রীর চাপ। বাড়তি ভাড়া রোধে বাস টার্মিনালে চলছে টহলরত সেনাবাহিনীর তল্লাশি। ঈদ উল আজহার দীর্ঘ ছুটি শেষে রবিবার থেকে পুরোদমে খুলবে অফিস আদালত। তাই ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। তবে ভিন্ন চিত্রও আছে। বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদের ছুটি না পাওয়ায় এখন ঢাকা ছাড়ছেন। তাই বাড়তি চাপ আসা ও যাওয়া দুই ক্ষেত্রের যাত্রাতেই। ঈদে সরকারি ছুটি শনিবার পর্যন্ত হওয়ায় এখন পর্যন্ত রেলপথে রাজধানীমুখী যাত্রা স্বস্তিকর ও শৃঙ্খলাপূর্ণ। ৪টার সময় ট্রেনে উঠছি, এখন নামলাম। আধা ঘন্টা লেট আর কি, ওই 2টা ক্রসিং এর কারণে আধা ঘন্টা লেট হয়েছে আর কি। জি আলহামদুলিল্লাহ ভালো। ঈদ খুবই ভালো কাটছে, যদিও একটু গরম। আলহামদুলিল্লাহ। আপনার এখান থেকে উঠছি হচ্ছে বেনাপুর এক্সপ্রেস ৩:২৯, ওখানে আসছিল ৬টা হইতে, এখানে আপনার ৯টার দিকে পৌঁছাল আর কি। একই চিত্র সড়ক পথেও। মানুষজন আরো ২-৩ দিন আগে থেকেই রাজধানীতে ফিরতে শুরু করায় দিনে দিনে সড়কেও বেড়েছে চাপ। বগুড়া থেকে আপনার উঠেছি সকাল ৯টায়, মানে প্রচন্ড গরমে মানে অবস্থা খুবই খারাপ। মানিকগঞ্জ থেকে আসতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেলাম, আর দূর দূরান্ত তো বাদ দিই। সাভার থেকে আসছি, ওইখানে জাম কম আসছিল, ভালোই আসছে। গাবতলী বাস টার্মিনালের প্রবেশ মুখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাস তল্লাশি করছে টহলরত সেনাবাহিনী। বাড়তি ভাড়া নেওয়ার কারণে কয়েকটি বাসের যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে অতিরিক্ত ভাড়া। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উল আজহার ছুটির আমেজ এখনো কাটেনি। ঈদের ৭ম দিনেও পর্যটকদের উপচে পড়া ভিড় বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। ছুটি শেষে আগে প্রিয়জনদের নিয়ে সাগর, পাহাড় আর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। এতে ইতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক পর্যটন শিল্পে। দূর দূরান্ত থেকে আসা কর্মব্যস্ত মানুষগুলো ঈদের ছুটি শেষে প্রহরগুলো কাটাচ্ছেন কক্সবাজারের সাগরে ঢেউ আর বালুকা বেড়ায়। এতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট সৈকত এলাকা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ, সমুদ্রে দাপাদাপি আর বিভিন্ন স্পটগুলোতে ঘুরে মনের মতো সময় পার করছেন পর্যটকরা। বৃষ্টি আর গরমের মধ্যে ভালোই লাগতেছে, একটা ভালো আবহাওয়া আছে। সমুদ্রটা এখন খুবই গর্জন করতেছে, তাই খুবই ভালো লাগলো। ছুটিতে আসলে সময়টা ভালো কাটে। অন্তত লক্ষাধিক পর্যটক কক্সবাজারে অবস্থান করায় চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজারের সামগ্রিক পর্যটন শিল্প। হোটেল মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, শপিং স্পট আর পরিবহন খাতে পড়েছে ইতিবাচক প্রভাব। ঈদের আগের দিন বা ঈদের দিন আসলে পরের দিনও ওইরকম গেস্ট হয় না সচরাচর। 9 তারিখ থেকে আসলে আমাদের মূল বুকিংটা ছিল 9, 10, 11, 12 ফুললি বুকটি ছিল। কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটকের আগমন ছিল। পর্যটকদের আনন্দ নির্বিঘ্ন করতে সক্রিয় ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনও। লাবণী বিচ, সুগন্ধা বিচ, কলাতলি বিচ সহ আমাদের এখানে মোবাইল ডিউটি, কুইক রেসপন্স টিম সহ আরও সাদা পোশাকেও আমাদের ডিউটি অব্যাহত আছে। ডিউটি পার্টি যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে পর্যটকদের নিরাপত্তা
নির্বিঘ্ন করার লক্ষ্যে। ঈদের ছুটির শেষ সময়ে রাঙামাটির পর্যটন স্পটগুলো স্বাভাবিকের তুলনায় দর্শনার্থীদের আনাগোনাও বেড়েছে কিছুটা। যান্ত্রিক কোলাহল ভুলে রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক সহ বিভিন্ন স্পট ঘুরে দেখছেন পর্যটকেরা। আসিফ খান, ডিবিসি নিউজ। আবারও ইরানের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এর আগে গত রাতে ইসরায়েলের হামলায় তেহরানে নিহত হয়েছেন 70 এবং আহত হয়েছেন অন্তত 320 জন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান সহ 20 জন সিনিয়র কমান্ডার। এদিকে পরমাণু চুক্তিতে না এলে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলা, বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের আশেপাশের বেশ কয়েকটি শহরও। এর আগে শুক্রবার রাতে তেহরান জুড়ে হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান ইরানের আর্মড ফোর্সের চিফ অব স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি, আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী আজিজাদেহ সহ বেশ কয়েকজন কর্মকর্তা। এছাড়া ইসরায়েলের এ হামলায় প্রাণ গেছে ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীর। ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করে দিতেই এই হামলা। এদিকে পরমাণু চুক্তিতে না এলে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে এ হামলার পাল্টায় ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছোড়ে ইরান। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের পশ্চিম উপকূলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা এখন রয়েছে আলোচনার শীর্ষে। আগুনে ছাই হয়ে গেছে শত শত প্রিয় মুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। উড়োজাহাজটি ওড়ার 32 সেকেন্ডেই যাদের স্বপ্ন মৃত্যুর কাছে হার মানে, আবার বিমানবন্দরে 10 মিনিট দেরিতে পৌঁছানোই যেন কারো কাছে পরম সৌভাগ্য হিসেবে ধরা দিয়েছে। ভারতের পশ্চিম উপকূলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে তাতে রয়েছে শত স্বজনের প্রিয় মুখ। পুড়ে ছাই হয়ে গেছে কত স্বপ্ন, বিধ্বস্তে শেষ হয়ে গেছে শত প্রাণ ও তাদের স্বপ্ন। বিমানটি বিধ্বস্তের ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশে ওড়ার আগে শেষ মুহূর্তে তোলা একটি ছবি, একটি হাসিমাখা পরিবারের শেষ স্মৃতি। ছবিতে দেখা যায় ডাক্তার প্রত্যুষ যোশী ও ডাক্তার কৌমি ব্যাস প্লেনের এক পাশে পাশাপাশি বসে আছেন। তাদের চোখে মুখে নতুন জীবনের আশা। অন্য পাশে বসা তাদের 3 সন্তান, 8 বছরের মেয়ে মিরায়া আর 5 বছরের যমজ 2 পুত্র নকুল ও প্রদূত। শিশুদের চোখে মুখে দেখা যাচ্ছিল বিমানে চড়ার আনন্দ। এ ঘটনায় যাদের প্রাণ গেছে তাদের মধ্যে ছিলেন আকিল নানাবাওয়া, তার সহধর্মিণী হান্না ভোরাজি ও তাদের 4 বছরের মেয়ে সারা নানাবাওয়া। তারা 3 জনই ভারতীয় ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছে বিবিসি। প্রাণ হারিয়েছে ব্রিটিশ নাগরিক ফিওঙ্গাল ও জেমি গ্রিনলামিক নামের 2 জন। এছাড়া প্রাণ হারিয়েছে বিজেপি দলের সদস্য ও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। প্রাণ গেছে পশ্চিম লন্ডনের জাভেদ সৈয়দ ও তার স্ত্রী মরিয়মও। এদিকে মাত্র 10 মিনিটের দেরি জীবন বাঁচিয়ে দিল ভূমি চৌহান নামের এক নারী যাত্রীর। যানজটে পড়ে বিমানবন্দরে পৌঁছাতে দেরি হওয়ায় ফ্লাইটটি মিস করেন তিনি, আর সেটাই হয়ে ওঠে তার জীবনের বড় সৌভাগ্য। বৃহস্পতিবারের দুর্ঘটনায় 242 আরোহীর মধ্যে একমাত্র বেঁচে যাওয়া আরোহী ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার চিকিৎসা নিচ্ছেন আহমেদাবাদ সিভিল হাসপাতালে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। আর এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।